সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফুটবলে আবাহনীর হারের দিনে ড্র করেছে মোহামেডান। 224 দিন পর খেলতে নেমে 0 রানে ফিরেছেন বিরাট কোহলি। বাকি 2 ওয়ানডের জন্য আরও এক স্পিনারকে দলে ডাকলো বিসিবি। গড়ার লিগ খেলতে আলোচনায় বসছে বিসিবি। নভেম্বরে প্রথম বিভাগ শুরু। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, পেনাল্টি মিসের পর গোল করে এমনই জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে অফে মায়ামি, MLS এর গোল্ডেন বুট জয়ের ধার প্রান্তে। ঘরের মাঠে সুবিধা নিতেই হবে, আমরা এখন র্যাঙ্কিংয়ে 10 নম্বরে আছি বলেছেন মোহাম্মদ আশরাফুল। আগামীকাল ভোরে ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। 42 লাখ টাকার জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আবারও নেই ইলেকট্রনিক্স স্কোরবোর্ড। প্রথমবার নারীদের ডাইভিং ইভেন্ট। চেলসির কাছে পরাজয়ের 19 মিনিট পরে বরখাস্ত নটিংহ্যামের কোচ। ইউথ এশিয়ান গেমস, পদকের প্রত্যয়, শৃঙ্খলার অঙ্গীকার। বিসিবির পরিচালক হয়ে কপ থেকে পদত্যাগ করেন খালেদ মাসুদ পাইলট। ভাই, আজকে তো বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে একটা অঘটনই ঘটেছে, যে সেখানে আবাহনী হেরে গেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে, এবং গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান এখন পর্যন্ত তারা একদম সবার শেষে, মানে 10 দলের মধ্যে 10 নম্বর অবস্থান করছে। এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবে? ধন্যবাদ আপনাকে। জাতীয় ন্যাশনাল ফুটবল টিমের ব্যস্ততার কারণে বা শিডিউলের কারণে এতদিন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ, যেটা এখন বিপিএল নামকরণ চেঞ্জ হয়েছে, এখন সেটা হবে বাংলাদেশ ফুটবল লিগ। বাংলাদেশ ফুটবল লিগ, সেই বাংলাদেশ ফুটবল লিগ দীর্ঘ 22 দিন পর আবার কিন্তু মাঠে গড়িয়েছে। দেশের 3টি ভেন্যুতে আজকে 3টি খেলা হয়েছে। এর মধ্যে 2টি ম্যাচের দিকেই ছিল ফুটবল প্রেমীদের আকর্ষণ বা চোখ। 2টি ম্যাচেই আপনার মাঠে নেমেছে দেশের 2 ঐতিহ্যবাহী এবং চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ঢাকা এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো 2 দলই ভিন্ন ভিন্ন ম্যাচে খেলতে নেমে তারা কিন্তু পয়েন্ট খুঁয়েছে। এর মধ্যে বেশি অবস্থা খারাপ হয়েছে ঢাকা আবাহনীর, তারা ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে গেছে 2-1 গোলে। আর মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা আপনি বলছেন যে গতবারের চ্যাম্পিয়ন, তারা বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবের সঙ্গে এক গোলে ড্র করে তারা পয়েন্ট খুঁয়েছে। শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল মোহামেডান। হ্যাঁ, শুরুতে মোহামেডান এগিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ ফুটবল ক্লাবে কিন্তু বেশ ভালো খেলেছে এবং ভালো খেলে মোহামেডানের রক্ষণদূরকে ফাটল ধরিয়ে তারা কিন্তু একটি গোল আদায় করে মোহামেডানের কাছ থেকে একটা মূল্যবান পয়েন্ট কেড়ে নিয়েছে। তো সেই পুলিশের কাছে ড্রটা কিন্তু অ্যাকচুয়ালি ড্রটা কিন্তু তাদের কাছে জয়ের সমতুল্যই মনে হবে, কারণ তারা ম্যাচ শেষে তারা সেইভাবেই উল্লাস প্রকাশ করেছে। আর মোহামেডান একটু আনলাকি এই জন্য যে এটা তাদের দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচে কিন্তু তারা আবার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রায় নবাগত দল ফর্টিস এফসির সঙ্গে কিন্তু তারা পরাজয় বরণ করেছিল। আর আবাহনীর অবস্থাও খুব একটা সুবিধার ছিল না। তারাও কিন্তু তাদের প্রথম ম্যাচে কিন্তু রহমানগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে 0-0 ড্র করেছিল। তার মানে দেখা যাচ্ছে আবাহনী মোহামেডান উভয় দলে কিন্তু তারা কিন্তু লিগের শুরুতে কিন্তু তারা হোঁচট খেয়েছে, যেটা কিন্তু বিগত লিগগুলিতে কিন্তু এরকমটা কিন্তু দৃশ্য পরিলক্ষিত হয়নি। এখন দেখা যাচ্ছে সামনে আরো ম্যাচ আছে, বেশ কয়েকটি রান বাকি আছে। এখন দেখা যাক এই 2 দল তাদের এই ধাক্কাগুলো সামলিয়ে ভালো ফলাফল করতে পারে কিনা। মেসির হ্যাটট্রিকের দিনে রোনালদো পেনাল্টি মিস করার পরে কিন্তু একটা অবিশ্বাস্য গোল করেছেন, তো সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। ফুটবল প্রেমীদের সৌভাগ্য যে একই দিনে 2 মহারথীর খেলা ছিল এবং 2টি ম্যাচই তারা উপভোগ করেছেন। যে যার সমর্থকরা তাদের প্রাণভরে উপভোগ করেছেন। মেসি রোনালদোর বিশাল ফ্যান আছে সারা বিশ্বে। তাদের ফ্যানরা, মানে 2 তারকার ফ্যানরা কিন্তু কি হতাশ হয়নি। 2 তারকার দলই কিন্তু জয়লাভ করেছে। রোনালদো আল নাসর 5 গোলে হারিয়েছে আল ফাতেহকে, আর মেসির ইন্টার মায়ামি 5-2 গোলে হারিয়েছে ন্যাশভিলেকে। তো রোনালদোর কথায় আগে বলি, রোনালদো দুর্ভাগ্যজনকভাবে একটি পেনাল্টি মিস করেন। পেনাল্টি মিস করে কিন্তু তিনি বেশ হতাশ হয়ে পড়েছিলেন। রোনালদো কিন্তু আরেকটু চাপে ছিল, এই কারণে লাস্ট যখন পর্তুগালের হয়ে খেলেছিলেন তখন পেনাল্টি মিস করেছেন এবং আল নাসরের হয়ে পেনাল্টি মিস করেছেন। ওই ধরনের একটা চাপের মধ্যে তার প্রত্যাবর্তনটা কিন্তু অসাধারণ। এবং ম্যাচ শেষে কিন্তু রোনালদো একটা অসাধারণ কথা বলেছেন যে সাফল্য কোনো দুর্ঘটনা, এটা কিন্তু পরিশ্রমের ফল। অবশ্যই। তো এই জাতীয় দলে এবং ক্লাব দলে পেনাল্টি মিস করে কিন্তু রোনালদো কিন্তু একটু সভাপতি একটু চাপে ছিলেন। আজকের ম্যাচে তিনি পেনাল্টি মিস করে কিন্তু বেশ ক্ষুব্ধ ছিলেন। সে কতটা যে ক্ষুব্ধ ছিলেন সেটা
বোঝা গেছে যে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো একটা উড়ন্ত বুলেট গুটির হ্যাঁ বুলেট গুটির শটটা কিন্তু গোলকিপারকে পরাস্ত করে অসাধারণভাবে গোল করেছে তিনি। যে বাদ ভাঙ্গা উল্লাস করেন, অন্যান্য গোলের উল্লাসের চেয়ে তার উল্লাসের ধরনটি একটু একটু আবেগপ্রবণ, বাদ ভাঙ্গা উচ্ছ্বাসটা বেশি ছিল, কারণ তিনি বুঝাতে চেয়েছেন। এই উল্লাসটাকে নিয়ে যদি আমি আপনার সাথে আরেকটু যোগ করতে চাই, এই উল্লাসটা ছিল কিন্তু যখন এল ক্লাসিকোতে প্রথমে মেসি যখন জার্সিগুলো উদযাপন করেন, সেটা কিন্তু পরবর্তীতে জবাব দিয়েছিলেন রোনালদো জার্সি খুলে। তো সেরকম একটা কিন্তু জবাব তার মনের মধ্যে হয়তো একটা খুব বসে রেখেছিলেন, যার জন্য তিনি কিন্তু জার্সিগুলো উদযাপন করেছেন এবং সেটা অবিশ্বাস্য একটা জার্সিগুলো উদযাপনের সাথে এল ক্লাসিকোর স্মৃতি কিন্তু সেটা সেটা ওই প্রসঙ্গ তিনি ওইটা মিন করে তিনি নিশ্চয়ই জার্সিগুলো উদযাপন উদযাপন আমি বলতেছি উদযাপনের সমর্থকটা, হ্যাঁ সমর্থকটা ঠিক আছে, কিন্তু তিনি পেনাল্টি মিস করে যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভটাকে তিনি ঝেড়েছেন এই ওই দুর্দান্ত বুলেট গুটির শটের গোলটি করে। আর এই গোলের মাধ্যমে কিন্তু তার যে স্বপ্নের যে 1000 গোলের যে মাইল ফলকের দিকে তিনি যে ছুটছেন, সেই মাইল ফলকের আরো একটু কাছে চলে গেলেন। তার গোল সংখ্যা কিন্তু এখন 949টি। আর মেসির প্রসঙ্গে আসি, মেসির MLS ইন্টার মায়ামি সাথে ইন্টার মায়ামি আজকে 5-2 গোলে ন্যাশভিলকে হারিয়েছে। তো মেসি যে একটা দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন এবং একটা অ্যাসিস্ট করেছেন, মোট কথা দলে 5টি গোলে 4টিতেই তার অবদান ছিল। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, আপনাকে বলি, মেসি এই হ্যাটট্রিকের মাধ্যমে তার ক্যারিয়ারের ক্লাবে এবং জাতীয় পর্যায়ে মিলে 60তম হ্যাটট্রিকটি করলেন। এবং মজার বিষয় হচ্ছে 59তম হ্যাটট্রিকটি, মানে তার সর্বশেষ হ্যাটট্রিকটি করেছিলেন 2024 সালের 19 অক্টোবর। তার মানে আজকে 19 অক্টোবর, মানে ওই একটি আর পরবর্তী হ্যাটট্রিক করতে তিনি পাকা 1 বছরই সময় নিলেন। আজকের এই দিনে কাকতালীয়ভাবে 19 অক্টোবরকে তিনি বেছে নিয়েছেন। আর মেসির যেহেতু একটি অ্যাসিস্ট করেছেন, সেই অ্যাসিস্টের ফলে কিন্তু তার কেরিয়ার মোট অ্যাসিস্টের সংখ্যা গিয়ে দাঁড়ালো 399, মানে 399টি। তার মানে স্বপ্নের 400তম অ্যাসিস্টের জন্য তার কিন্তু আর একটি অ্যাসিস্ট বাকি আছে। হয়তো দেখা যাবে হয়তো পরের ম্যাচে সেটা নিয়ে মাইলফলকটি স্পর্শ করে ফেলেছেন। আচ্ছা, এখন আমরা সেই ক্রিকেটের প্রসঙ্গে প্রথমেই নারী ওয়ানডে বিশ্বকাপের প্রসঙ্গে আসি। তো বাংলাদেশ দলের নেক্সট ম্যাচ সম্বন্ধে কিছু বললেন, তাদের কিরকম প্রতিপক্ষকে বা কিরকম খেলতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার প্রতি, যে ঢাকায় যে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে, যে মিরপুরে যে বহুল আলোচিত কালো পিচ, সেই কালো পিচে সে আবার খেলা হবে, সেই কালো পিচে পরবর্তী ম্যাচে বাংলাদেশ কেমন করতে পারে, এই দুইটি প্রসঙ্গ নিয়ে যদি বিস্তারিত একটু বলতেন। হ্যাঁ, ম্যাচের কথা যদি আমরা বলি, বাংলাদেশ যখন প্রি ম্যাচ কনফারেন্সের কথা বলেছিলেন, আপনি সেখানে ছিলেন, তখন কিন্তু তারা বলেছিল যে আমরা পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই দুটো দলকে হারাতে পারবো। পাকিস্তানকে হারিয়েছে, এখন কালকে শ্রীলঙ্কা, তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে এবার যে বাংলাদেশ দলটা, বা বিশেষ করে ব্যাটিং লাইন আপের যদি আমরা কথা বলি, উদ্বোধনী ব্যাটসম্যান রুবাইয়া আক্তার জিলিক ছাড়া বাকি কিন্তু কেউ ফর্মে নেই। এখন আপনার বলাররা ভালো করতেছে এবং সেটা আমাদের ম্যাচ ক্রিকেট প্রেমীও কিন্তু সেম অবস্থা, যে বোলিং আমাদের খুব ভালো হচ্ছে, কিন্তু আপনি শুধু বোলিং দিয়ে কিন্তু ম্যাচ জিততে পারবেন, আপনাকে ফিল্ডিং প্লাস হচ্ছে ব্যাটিং উন্নতি করতে হবে, এবং সেই ধারাবাহিকতা আমাদের নারী ক্রিকেটে নেই। তবে দেখা যাক, যেহেতু শ্রীলঙ্কা আমাদের কাছে খুব বেশি একটা এগিয়ে নেই, তো সেক্ষেত্রে আমি জয়ের ব্যাপার আত্মবিশ্বাসী। আর আরেকটা যেটা বললেন যে মিরপুরের উইকেটটা বিশ্বের যে কোনো মানে দলের কথা বলেন, তার এখানে কিন্তু এসে খাবি খাচ্ছে। আমরা যদি দেখি 2021 ওয়ার্ল্ড কাপের কথা, তার আগে বাংলাদেশের সাথে 4-1 সিরিজ আর অস্ট্রেলিয়া কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন। তার মানেটা বুঝতে পারতেছেন যে এইখানে আপনার জেতা খুব সহজ, কিন্তু আমরা কিন্তু জানি যে বিশ্বকাপে বাংলাদেশ কতটা খারাপ পারফরমেন্স করেছে। এই উইকেটে আপনি জিততে পারবেন। আপনি দেখেন মোহাম্মদ আশরাফুল কিন্তু আজকে একটা কথা বলেছেন যে আমরা যেহেতু র্যাঙ্কিং এ 10 নম্বরে আছি, এই ধরনের উইকেট খেলে আমরা অ্যাডভান্টেজ নেব, কিন্তু অ্যাডভান্টেজ লাভ কি হবে? আপনি যখন পরবর্তীতে অন্য কোনো দলের সাথে খেলবেন, আপনি মোটেও ভালো খেলতে পারবেন না, কারণ এখানে কিন্তু বল লো হয়ে যায়, এবং হচ্ছে বলে যে পরিমাণ টার্ন, এই টার্ন কিন্তু আপনার বাইরে করবে না, তখন আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে? এখানে কিন্তু সাকিব আল হাসান এর আগে একটা কথা বলেছিলেন যে এই ধরনের উইকেটে যদি আমরা কিছু ম্যাচ খেলি, সেক্ষেত্রে আমাদের ক্রিকেট ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যেতে পারে। তো সেখানে আপনি এরকম পিচে কেন খেলবেন? আপনার অবশ্যই স্পোর্টিং উইকেটে খেলতে হবে। যেহেতু কিছুদিন আগে যখন আমরা হাবিবুল বাশারের সাথে কথা বললাম, তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে পঞ্চপাণ্ডবের যে অভাব সেটা বাংলাদেশ পূরণ করতে পারতো, সময় লাগবে। কিন্তু আপনি অন্য একটা দলকে নিয়ে আসলেন, তারা খেললো, খেলার পরে হচ্ছে হেরে গেল, এটা কিন্তু আপনি আপনার সাথে ফাইটও দিতে পারলো না, যেখানে 300-350 রান এখন অহরহ হচ্ছে। আপনি দেখেন নারী ক্রিকেটে কিন্তু 330 রান, এবং সেই রানটা অস্ট্রেলিয়া, ভারত যখন 330 রান করে, অস্ট্রেলিয়া কিন্তু সেই রানটা খুব
একদম শেষ মুহূর্তে গিয়ে তারা টপকে যায়, তার মানে কি 330 নারী ক্রিকেটে চেজ হচ্ছে। তো সেখানে আপনি যদি 200 বা 220 রান করে খেলা জিতে যান, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব অশনি একটা সংকেত হয়ে দাঁড়াবে। তবে আমি আশা করব যে এই ধরনের উইকেট থেকে বেরিয়ে আসুক। আর আপনি দেখেন কালকে কিন্তু আবার সেম মানে পরবর্তী ওয়ানডে মঙ্গলবার যেটা শুরু হবে সেটার জন্য কিন্তু আবার নাসুম আহমেদকে নেওয়া হয়েছে। তার মানে স্পিন উইকেটে যেরকম অবস্থা বোঝা যাচ্ছে, হয়তো সামনের ম্যাচে হয়তো তাসকিনের পরিবর্তে নাসুমকে খেলানো হবে, যেহেতু স্পিন ভালো করতেছে। আর সবশেষ কথা হচ্ছে এটাই যে এই ধরনের উইকেটে খেলে আপনি শুধু জয়ই পাবেন, কিন্তু আপনার প্লেয়াররা কখনই সীমানা উঠতে পারবে না, যেটাকে আমরা বিশ্বমানের হিসেবে ধরি। একটা সম্পূর্ণ প্রশ্ন করি আপনাকে, যে এই কালো পিচের জন্য সমালোচনার কারণে কিন্তু বিসিবি কিন্তু পিচ প্রস্তুতকারী যে গামিনী, তাকে কিন্তু বদলি করে উন্নত পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা যদি রাশিয়াতে। গামিনিডি সিলভার কথা হ্যাঁ। বলি, এর আগে যখন উইকেট নিয়ে খুব কথা হচ্ছিল, আপনি দেখেন গত বিপিএল এ কিন্তু শুরুর দিকে মিরপুরে খুব ভালো রান হয়েছে এবং লিটন দাস কিন্তু ওই বিপিএলটা খেলে ফর্মে এসেছেন। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে তখন যদি রান হতো এখন কেন হবে না। আজকে দেখেন শাই হোপ, ওয়েস্ট ইন্ডিজের যে ক্যাপ্টেন, তিনি কিন্তু পোস্ট ম্যাচ কনফারেন্সে বলেছিলেন যে আপনি ঘুম থেকে উঠে কখন এই ধরনের উইকেটে খেলতে চাইবেন না। তার মানে তারা এরকম উইকেট দেখে কতটা ভীত সন্ত্রস্ত। আপনি যদি ড্যারেন স্যামির কথা বলেন, যিনি উইন্ডিজের ক্যাপ্টেন, সরি কোচ, তিনি কিন্তু বলেছেন যে আমি বুঝতে পারতেছি না যে আমাদের ব্যাটসম্যান এখানে কিভাবে ব্যাট করবে। তো গামিনিডি সিলভা যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে হ্যাম্পারশার পরে উইকেটের অবস্থা আরো খারাপই হচ্ছে। এবং দেখা যায় শেষ পর্যন্ত এই পিচে ওয়েস্ট ইন্ডিজ কতটুকু নিয়ে তারা প্রত্যাশিত পারফর্ম করতে পারে। ধন্যবাদ। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলা বিভিন্ন আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।